শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা বিশেষ করে ছাত্ররা এবং তারা আমাদের ভবিষ্যৎ। আমি আরম্ভ করব উনি রাধাকৃষ্ণনের একটা উক্তি দিয়ে, যেটা শুনেছিলাম আমি যখন এমএসসি ছাত্র ছিলাম, তখন আচার্য জগদীশ চন্দ্র বোসের শতবার্ষিকী হয়েছে। সেখানে রাধাকৃষ্ণন বলেছিলেন, "The future is always brighter than the past. Had it not been so, the human civilization could not have been progressed so far." So I find before me so many young, blooming, bright faces, which I believe is the future of the progress of our country. So with that I welcome you all. And it is my golden opportunity to offer my tribute to our Gurudev. And I am unique, particularly, probably in one respect. Probably I am the only individual in this gathering who got the opportunity of touching the feet of Sir C.V. Raman and other Oh, you're there. Okay. So, no, I am invited. But still it is a rare opportunity. I had the intention of taking up the fundamental work which was done by S.N. Bose. And I was very much favored by S.N. Bose himself. আচার্য জগদীশ চন্দ্র বোসের একটি ভাগ্নির মেয়ে সায়েন্স কলেজে আমার ক্লাসে পড়তো। আমি তখন বিজ্ঞান কলেজে, আমাদের কেমিস্ট্রিতে অতটা ছিল না এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, কিন্তু জোর করে ওটাকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম ওই সিলেবাসের একটা আইনের ফাঁক দিয়ে। সিলেবাসে ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন। সেই ডিস্ট্রিবিউশন ফাংশন আনতে গিয়ে আমি খুবই কোয়ালিটেটিভলি বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন এবং ফার্মি-ডিরাক, এই তিনটে কোয়ালিটেটিভ ফিচারটাকেই সেইটা বলতাম। তো ওর যে নাতনি, ভাগ্নির মেয়ে, একদিন স্যারকে গিয়ে বললেন যে তুমি তোমার কাজটা আমাদেরকে ভালো করে বোঝাতে পারো না। যতবার বলি তুমি কিছুই বোঝাতে পারো না, তোমার কাজটা আমাদের স্যার ভালো করে বোঝান। কে তোদের স্যার? বলে আমার কাছে এসে আমাকে বললেন, তুই আমার নামে আজে বাজে কথা কি বলিস রে? আমি বললাম, আমি তো স্যার কিছু বলি না, আমি কি বলবো? তুই নাকি বলিস আমার মতো বিজ্ঞানী জন্মায় না, আমার মতো বিজ্ঞানী এদেশে নেই, এসব আজে বাজে কথা বলিস তো পড়াস কম। আমি বললাম যে স্যার, আপনাকে আমরা অন্তরে যেভাবে অনুভব করি, ভাষায় সেটা প্রকাশ করতে পারি না, ওটা আমাদের লিমিটেশন। তখন উনি আমাকে একটু ধমকে সুরে বললেন, বল তুই আমার কাজে কি বুঝিস বল। আমি বললাম, স্যার বাঁকা বাঁকা ফিজিক্স বোঝে না, আর আমি একটা সামান্য রসায়ন শাস্ত্রের ছাত্র, আমি স্যার কি বুঝব? বলে খুব সাহস করে একটা কথা বলে ফেললাম। আমি বললাম, আমি স্যার কিছু বুঝি না বুঝি, আমি একটা জিনিস বুঝি, যে আপনার একটা সামান্য অ্যাসাম্পশন, অত ইনোসেন্ট অ্যাসাম্পশন, সেখান থেকে একটা এত মহৎ বিজ্ঞান জন্মগ্রহণ করল। আমার যতটা পড়াশোনা বিজ্ঞানের ইতিহাসেতে বিরল। উনি বললেন, কি অ্যাসাম্পশন? আমি বললাম যে স্যার, ওই যে আপনি ধরলেন যে ফেজ স্পেস সেলের একটা ইউনিট, ফেজ স্পেস সেল, আর ভলিউম H³ প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কিউব, এবং সেই H³ একটা ইউনিট সেলের ভলিউম দিয়ে ভাগ করে আপনি নাম্বার অফ স্টেট পেয়ে গেলেন। আর তারপরে স্যার একটা পারমিউটেশন কম্বিনেশনের অঙ্ক, তাতে থেকে একটা বিরাট বিজ্ঞান জন্মগ্রহণ করল। উনি
আমার মহাসৌভাগ্য, আমার কান্না পেয়ে যায় সব কথা বলতে। উনি আমারই ঘরে আমার চেয়ারেই বসিয়েছিলাম, উঠে চোখ মুছে আমার মাথায় হাত দিলেন, দিয়ে আমাকে বললেন যে এখন থেকে আমার কাজ তুই পড়াবি, মানে কেমিস্ট্রি আগে পড়াবো না, এখন থেকে আমার কাজ তুই পড়াবি। আমার মহাসৌভাগ্য। আমি বললাম যে স্যার সেটা আমার উপর নির্ভর করছে না, আমাদের মাস্টারমশাই সাধন বসু তিনি যখন যাকে যেটা বলবে সেটা পড়াতে হবে। উনি বললেন যে আমি সেটা দেখব। 5 মিনিট বাদে রাজার মতো চেহারা সাধন বসুর, সেই রকম ব্যক্তিত্ব। আর তার কারণ হচ্ছে সাধন বসু গোটা ভারতবর্ষে কেমিস্ট্রিতে কোয়ান্টাম মেকানিক্সকে নিয়ে এসেছে। এর আগে ভারতবর্ষে কোয়ান্টাম মেকানিক্স কেমিস্ট্রিতে পড়া। রাজার মতো ঢুকলেন, 1 মিনিট থাকলেন, আমাকে বললেন শোনো, আমরা জীবনে যা পাইনি তুমি তাই আজ পেয়েছ। আমি বলে যাচ্ছি যতদিন তুমি এখানে পড়াবে ততদিন বোস স্ট্যাটিস্টিক্স তুমি পড়াবে। এই সৌভাগ্য, এত অনন্ত সৌভাগ্যের অধিকারী আমি 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 বর্ণনা করতে পারব না। ওই আমি যেভাবে পড়াতাম আমি সেইভাবে এখানে বলবো। স্কুলের ছাত্ররা হয়তো সবটা বুঝবে না, যেখানে বুঝবে না তোমরা একদম ভুলে যাবে, সেটা অঙ্কের কোনো প্রয়োজন নেই। আমি সেটা কোয়ালিটেটিভ ব্যাপারটা বলে দেবো। আজকে আমি এইটাকে এই বক্তৃতাকে এইভাবে বলেছি যে একটা লেটার, একটা চিঠি, সেখান থেকে একটা বিরাট বিজ্ঞান কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স কীভাবে আবির্ভূত হলো তারই একটা ছোট্ট ইতিহাস। সেই লেটারটা লিখেছিলেন এস এন বোস, পাঠিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইনের কাছে। এই সেই মার্কশিট, যে মার্কশিটের কথা কয়েকজন ভুলে গেলেন। এমএসসি পরীক্ষায় যে মার্কসটা পেয়েছিলেন, হাইয়েস্ট মার্ক 100 আর লোয়েস্ট 84 বলে, তাই না? 84। তবে একজন বলে গেলেন এইটা রেকর্ড, সেইটা বোধহয় ঠিক নয়। এই রেকর্ডটা ভেঙেছে খুবই রিসেন্টলি, কারণ রিসেন্ট ইয়ার্সে নম্বর দেওয়া হয় ফারেনহাইট স্কেলে। যার ফলে আমারই একটি ছাত্র, তার মেয়ে এর থেকে বেশি নম্বর পেয়েছে, সেটা আমি জানি। আরও হয়তো 1-2জন পেতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এমএসসি ক্লাসে 100 পাওয়া একটা বিরাট ব্যাপার। এই মার্কশিট এর যার তার প্রতিভাটা কতখানি সেটা আর আমার বলার দরকার নেই। সেই সময়ে এই যার মার্কশিট হতে পারে, এবং এই মার্কশিটের ফলে সেই ক্লাসে পড়াতেন আশুতোষ মুখোপাধ্যায়, তখন প্রখ্যাত ভাইস চ্যান্সেলর। আর তার একটা কাউকে দেখেই বুঝতে পারতেন যে তার দ্বারা কতটা কী হয়। আমি শুনেছি, স্যারের কাছেই শুনেছি, স্যারই বলেছিলেন, একদিন আমাদের গল্প করেছিলেন যে একদিন আশুতোষ মুখার্জির সঙ্গে আমি তর্ক করেছিলাম। আশুতোষ মুখার্জিকে পড়াতেন ক্লাসে। আশুতোষ মুখার্জিকে সঙ্গে তর্ক করেছিলেন যে একটা অঙ্ক উনি অঙ্কটাই ভুল দিয়েছিলেন আর কি। তো উনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, কিন্তু খুব সাহস করে সত্যেন বসু সেই ভুলটা ধরেছিলেন, এবং সেখান থেকেই আশুতোষ মুখোপাধ্যায়ের তার ধারণা হয়েছিল যে তখন নবপ্রতিষ্ঠিত যে বিজ্ঞান কলেজ, সেই বিজ্ঞান কলেজে ফিজিক্স পড়াবার জন্য যোগ্য ব্যক্তি 2জন, মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু। মেঘনাথ সাহা চেয়েছিলেন অঙ্কটাই পড়াবেন। তখন উনি 2জনকেই বলেছেন যে তোমরা অঙ্কও পড়াও, তবে তোমাদের বেসিক অ্যাপয়েন্টমেন্ট হবে ফিজিক্সে। এস এন বোস পড়াবেন রিলেটিভিটি, আর এম এন সাহা পড়াবেন প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি।
এইটার আগে একটু আমি ছোট্ট করে প্ল্যাঙ্কের কথাটা বলবো। হ্যাঁ, এখানে একটা দেখিয়েছি যে তখন 1900 সালের কাছাকাছি দুটো ফিজিক্সের ডেভেলপমেন্ট, একটা ম্যাটার স্ট্রিম আর একটা ওয়েভ স্ট্রিম, এবং এই দুটো কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে গিয়ে মিশল। তার একটা ছোট্ট ইতিহাস, এটা আজকালকার বইয়ে দিচ্ছে। এবং এই যে যতগুলো বিজ্ঞানী এই স্ট্রিমে আসেন, একমাত্র বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু। হ্যাঁ, এইটাই যারা ফিজিক্স আজকাল ক্লাস 10-এও এটা পড়ানো হয় শুনেছি, 11-12 তো জানাই আছে, অনেকখানি জানেন। দিস ইজ দি বিগিনিং অফ ফিজিক্স। এটা আরম্ভ হয়েছে প্রিন্সেম এবং লামার, তাদের একটা অত্যন্ত ছোট্ট সিম্পল এক্সপেরিমেন্ট অন ব্ল্যাক বডি রেডিয়েশন। তিনি দুটো যন্ত্র ব্যবহার করেছিলেন, একটা বলোমিটার যা দিয়ে ইন্টেন্সিটি মাপা যায়, একটা স্পেকট্রোমিটার যা দিয়ে ওয়েভলেংথ মাপা যায়। এবং সেইখান থেকে ইন্টেন্সিটি অর্থাৎ এনার্জি ডেন্সিটি, অ্যামাউন্ট অফ ইন্টেন্সিটি পার ইউনিট ভলিউম অফ দি কন্টেনার, এনার্জি ডেন্সিটি এগেনস্ট ওয়েভলেংথ। এবং এটা প্রথম দেখা গেল প্রিন্সেম এবং লামারের এক্সপেরিমেন্ট দ্বারা, যত আমরা টেম্পারেচারটা বাড়াবো তত বেশি ম্যাক্সিমাম অফ দি কার্ভ শিফটস টুয়ার্ডস আল্ট্রাভায়োলেট। এইটাকে এক্সপ্লেন করার জন্য প্রথম এটা খুব সফলভাবে এক্সপ্লেন করলেন ভিনস ডিসপ্লেসমেন্ট ল। ভিনসের ফর্মুলা ইউ ল্যামডা ডি ল্যামডা। ইউ ল্যামডা ডি ল্যামডা মানে এনার্জি ডেন্সিটি অফ রেডিয়েশন লাইং বিটুইন ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। এইটুকু আনসার্টেনটি দেখেছিলেন, অর্থাৎ এই ডি ল্যামডা রেঞ্জের মধ্যে দ্যাট ডিপেন্ডস অন ইনভার্স পাওয়ার ল্যামডা টু দি পাওয়ার মাইনাস পাই। এবং যেহেতু টেম্পারেচার বাড়ালে ল্যামডাটা শিফট করছে, অর্থাৎ ল্যামডা টি ইজ এ কনস্ট্যান্ট, দ্যাট মিনস he supposed that the function of lambda t must be constant quantity. It's a mixed empirical, not a semi-empirical equation that was based on sound thermodynamic basis. ফাংশনটাকে ডিটারমিন করার জন্য প্রথম এক্সপেরিমেন্ট করলেন র্যালে এবং জিন্স। র্যালে এবং জিন্স এটা ওয়াইয়ের মতো থাকে, আমার মতো দেখাচ্ছে, ওটা নিউ অ্যাকচুয়ালি। U lambda d lambda is 8 pi by lambda to the power 4 kT d lambda. এই kT আসছে প্রিন্সিপল অফ ইকুইপার্টিয়ান এনার্জি, ক্লাসিক্যাল প্রিন্সিপল that each mode of vibration will contribute the amount of energy kT. So number of modes ছিল 8 pi by lambda to the whole d lambda. So total amount of energy is that. If that is correct, so if lambda decreases, that is lambda shifts to the ultraviolet, then U lambda d lambda should go towards infinity, but the experimental thought that lambda again decreases towards zero. So towards the ultraviolet, Rayleigh-Jeans failed, and that was technically termed as the ultraviolet catastrophe. That is the first breakdown of the classical equipartition of energy. Maxwell is a statement of equipartition, ওটা প্রথম ফেল করল। এখানে একটা ছোট্ট গল্প বলে নিন। এই সময় আছেন ফিল্ডে আছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি অত্যন্ত অমনোযোগী ছাত্র ছিলেন, ভেরি ইনঅ্যাক্টিভ, এবং হি ডিড নট বিলিভ দ্যাট ফিজিক্স হ্যাড এনিথিং টু ডু অ্যাট দ্যাট টাইম, বিকজ হি ওয়াজ কনভিন্সড বাই হিজ টিচার্স দ্যাট অ্যাট দ্যাট টাইম ফিজিক্স ওয়াজ এ ডেড সাবজেক্ট, বাট হিজ ফাদার ওয়াজ এ ফিজিসিস্ট, and he wanted that Max Planck should read physics. সেজন্য উনি ম্যাক্স প্ল্যাঙ্ককে পাঠালেন তাঁর ইচ্ছে বন্ধু, খুব বিশিষ্ট বন্ধু ক্লসিয়াসের কাছে। কারণ ক্লসিয়াস অত্যন্ত জাঁদেল ফিজিসিস্ট, জাঁদেল, অত্যন্ত স্ট্রিক্ট। ক্লসিয়াস ম্যাক্স প্ল্যাঙ্ককে বললেন যে তুমি কাজ করো অন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। প্ল্যাঙ্ক বললেন দ্যাট ইজ এ ক্লোজ সাবজেক্ট, ইট ইজ বোগাস। Clausius
ঠিক করলেন ওকে তাড়িয়ে দেবে। ওই গ্রুপে 3 জন টিচার ছিলেন, ক্লসিয়াস, হেলমজ এবং কাশ্যপ। এর মধ্যে কাশ্যপের বয়স সব থেকে বেশি। উনি ক্লসিয়াসকে উনি পারসুয়েট করলেন, বললেন যে অত তারা রাগারাগি করে লাভ নেই, ওকে একটা বাজে বাজে ডিগ্রি দিয়ে তাড়িয়ে। তাই ঠিক হলো, একটা ডিগ্রি দেওয়া হলো, দিয়ে বলা হলো তোমার আর প্রয়োজন নেই। আন্তর্জাতিক প্ল্যান লিখছেন যে I snatched away my paper from the hand of Kaশ্যপ and I decided not to touch any book on physics anymore. আর কোনোদিন ফিজিক্সে আমি কোনো বই আমি না। কিন্তু he was destined to do physics. একদিন ওর বাড়িতে সেই ডেটটা ছিল 1900 সালের 18th অক্টোবর। 18th অক্টোবর রুবেন বলে ওরই সহপাঠী এবং উইথ ম্যাডাম রুবেন এলেন বাড়িতে। ডিনার করতে করতে রুবেন ওকে প্রিন্স এবং লামারের এই কাজটা বললেন। উনি হি ওয়াজ সো uninterested that he really decided not to discuss physics. তো ওইটা শুনতে শুনতে প্ল্যাঙ্কের মনে হলো এইরকমই কাজ ম্যাক্সওয়েল তার ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে পেয়েছেন। এবং ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের দুটো ফ্যাক্টর ছিল, একটা মাল্টিপ্লায়ার ছিল এক্সপোনেনশিয়াল সি স্কোয়ার, আর একটা এক্সপোনেনশিয়াল ছিল এক্সপোনেনশিয়াল মাইনাস বি সি স্কোয়ার। তো সি স্কোয়ার ফ্যাক্টর ওয়াজ ট্রাইং টু ইনক্রিজ দি ফাংশন and exponential minus bc square is trying to decrease the function. So as a result of the existence of the two contrasting functions, the function exhibited a maximum. তো উনি empirically দেখলেন যে exponential minus bc square যদি আনতে হয়, এনেছিলেন ওই কার্ভে একটা কনস্ট্যান্ট এনেছিলেন। সেই কনস্ট্যান্টের একটা ভ্যালু, ওই কনস্ট্যান্টকে চেঞ্জ করে করে একটা ভ্যালু এলেন এবং সেটা মোটামুটি ওই ধরনের একটা কার্ভকে ফিট করে গেল। সেই কনস্ট্যান্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। পরবর্তীকালে আরো অন্যভাবে করা হয়েছে, কিন্তু বেসিক্যালি সেই কনস্ট্যান্টের ভ্যালুটা ছিল প্ল্যাঙ্ক। মানে উনি রুবেনের কাছে তখনকার এখনকার মতো মোবাইল এবং ইমেল এসেছে ছিল না, তোর একমাত্র মাধ্যম ছিল টেলিগ্রাম। উনি রুবেনের কাছে টেলিগ্রাম করলেন, আই গট ইট। রুবেন আনসার ব্যাক উইদিন 10 minutes। উনি বললেন ফিজিক্স ইজ নট দ্যাট ইজি। রুবেন বললেন ফিজিক্স ইজ নট দ্যাট ইজি, আনলেস ইউ ক্যান এক্সপ্লেন ইট ম্যাথামেটিক্যালি নোবডি ইজ গোইং টু অ্যাকসেপ্ট ইট। তারপরে উনি টাইম দিলেন 2 মাসের একটু কম, 1900 সালের 18 অক্টোবর থেকে 1900 সালের 14 ডিসেম্বর। এই টাইমের মধ্যে হি গেভ এ কমপ্লিট ম্যাথামেটিক্যাল ডেরিভেশন। সেই ডেরিভেশনটা শুধু অঙ্কের চেহারাটা দেখাচ্ছি এবং ব্যাপারটা আমি 1 মিনিটের মধ্যে বলে দিই। সেখানে প্ল্যাঙ্ক ধরলেন যে ওই ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ফিল্ড, সেই ফিল্ড থেকে ফিল্ডে আছে একটা হাইপোথেটিক, একটা অসিলেটর বা অ্যাটমিক ডাইমেনশন, যেটা ভাইব্রেট হচ্ছে। অর্থাৎ রেডিয়েশনের নেচারটাই তাই, রেজাল্ট অফ ভাইব্রেশন রেডিয়েশন কামস আউট। তো রেডিয়েশন ফিল্ড থেকে অসিলেশন অ্যাবজর্ব করছে। তারপরে when equilibrium is established between absorption, to emit that radiation to molecules of ideal gas. So rate of absorption is rate of emission. খুব লং ম্যাথামেটিক্যাল ডেরিভেশন ছিল প্ল্যাঙ্কের, আমি ধরে নিই সেটা। অ্যাবজর্পশন হচ্ছে পাই ই স্কোয়ার বাই 3m, m হচ্ছে মাস অফ দ্য অসিলেটর, ই ইলেকট্রনিক এনার্জি, ইউ নিউ is the energy density of radiation line between the frequencies হচ্ছে u and u plus d nu, আর in time dt, আর ওইদিকে ই বারটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি অফ দ্য অসিলেটর,
করতে বসে একটা অ্যাভারেজ এনার্জি এলো, আর ই তো ইলেকট্রনিক সি ভেলোসিটি অফ লাইট, এই দুটো করে ওই ই নিউ সমান 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ই বার। That coefficient 8 by nu square by c cube is unique coefficient. It was obtained by everyone. Rayleigh-Jeans got it. Planck is getting from very, very simple consideration of equilibrium between absorption and emission. 8 pi nu square by c cube into E bar. তারপরে ই বারটাকে অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করতে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ধরলেন যে ওই যে অ্যাবসর্পশন বা এমিশন দ্যাট ইজ নট টেকিং প্লেস কন্টিনিউয়াসলি, অর্থাৎ এই একটা অসিলেটার অসিলেট হচ্ছে, আনলেস the energy of the oscillator is some integral multiple some unit of energy, ততক্ষণ it will be in the same state, and when it will be say 1e, it will go from 0 state to 1 quantum state. Then again when you 2e, the second quantum state, and unless it absorbs that quantum of energy, it will not change the state. কুম্ভকর্ণের মতো, হ্যাঁ, 6 মাস আর খাবে না, একবার এক কোয়ান্টাম খেয়ে নিল, হ্যাঁ, খেয়ে নেওয়ার পরে 6 মাস ঘুমল, আবার 6 মাস ঘুমোবার পরে আবার জেগে আবার এক কোয়ান্টাম খেলো, আর একবার আবার 6 মাস ঘুমল। Exactly, that is quantum. The concept of quantum was old in mathematics. Say sin theta equal to 0. If sin theta is 0, then theta is n pi, not only 0. N pi, that is 0 pi, 1 pi, 2 pi, quantum. So the idea of quantum came into the mind of Planck like this, and the word quantum was coined by Max Planck for the first time. এইকে করে তারপরে অ্যাভারেজ এনার্জি বার করবেন, ই সমান ই বাই এন, ই টোটাল এনার্জি অসিলেটার, এ নাম্বার অফ অসিলেটার, মনে করো n0 হচ্ছে অসিলেটারের এনার্জি 0, n1 নাম্বার অফ অসিলেটার এনার্জি সে 1e, n2 2e, n আর re, এইভাবে যদি আমরা এটা করি এবং 1 দেখতে প্ল্যাঙ্কের অটোবায়োগ্রাফিতে আছে এই কথাটা। প্ল্যাঙ্ক ভাবলেন যে আমি যদি একটা সামেশন না করি তাহলে কিন্তু আমার এক্সপোনেনশিয়াল টার্ম আসছে না, আর সামেশন মানেই নট ইন্টিগ্রেশন, সামেশন মানেই ডিসক্রিট ভ্যালু। ইন্টিগ্রেশন মিনস ফাংশন ইজ কন্টিনিউয়াস, every value you can assume, but summation means it will assume some unmuted value, 1 0 1 2 3 4 etc. That is quantum. এইখান থেকে প্ল্যাঙ্কের মাথায় এসেছিল কোয়ান্টাম। এই আইডিয়া এনে প্ল্যাঙ্ক আলটিমেটলি ই আর এর ভ্যালু বার করলেন, ই টু দি পাওয়ার ই বাই কেটি। নেক্সট, তারপরে প্ল্যাঙ্ক পেলেন 8 বাই নিউ স্কয়ার বাই সি কিউব, সেম কোএফিশিয়েন্ট, নিউ বাই ই টু দি পাওয়ার ই বাই ই বাই ই টু দি পাওয়ার কেটি 1 পয়েন্ট ডি নিউ। এইখানে হিংসের সঙ্গে মিলাতে গিয়ে 8 বাই নিউ স্কয়ার বাই সি কিউব, ওইটা করতে গিয়ে ওই নিউ স্কয়ারকে একটা নিউ দিয়ে গুণ করলেন, আর ওই ইকে নিউ দিয়ে ভাগ করলেন, ভাগ করে বললেন যে ই বাই নিউ যেহেতু এটা কনস্ট্যান্ট হবে তাহলে ই বাই নিউ মাস্ট বি এ কনস্ট্যান্ট, আর যদি ই বাই নিউ কনস্ট্যান্ট হয় সেই কনস্ট্যান্টকে উনি পুট করলেন এইচ, উনি নাম দেননি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নামটা দিলেন আইনস্টাইন লেটার অন। ওই ই বাই নিউ ইকুয়াল টু এইচ, দ্যাট ইজ ই সমান এইচ নিউ, and that is the basis of the most fundamental equation in physics, E equal to h. এইভাবে E equal to h নিউ, এবং তারপরে নেক্সট E is h নিউ, এবং প্ল্যাঙ্কস ল থেকে দেখা গেল both Wien's law and Rayleigh-Jeans law can be derived. Planck's law is established, and Planck declared this result of his epoch-making discovery on 14th of June before the Berlin Physical Society
exactly at 4 p.m. And at that time, 4 p.m. in Germany in December was dark, that evening. And the entire world was startled. The entire world thought that they got a new thing. And entire civilization entered into the world of quantum. And that is the beginning of quantum. And in 1900, so in 1900, up to 1905, nobody could understand and nobody could use the result. The first time the result was used by Albert Einstein in 1905 to explain his photoelectric effect. In 1907, Einstein used again to explain the variation of heat capacity of a solid with temperature. As you lower the temperature, heat capacity decreases. So that was explained by Einstein on the basis of quantization of vibrational energy. In 1909, Peter Debye used it to explain his theory of heat capacity of solid. In 1913, Niels Bohr used it to explain the atomic spectra of hydrogen. In 1914, Sommerfeld used it to explain his elliptical path. In 1924, de Broglie used it to explain the dual character of electron. And quantum theory was established by 1924, and at that time, Heisenberg summarized the experiments and other philosophical development from 1900 to 1914, and he introduced matrix mechanics. And in 1927, Schrödinger arrived at the same result using operator algebra or wave mechanics, and the two mechanics together is known as quantum mechanics. So by 1927, quantum mechanics was established. So you can read a book by George Gamow, 30 Years That Shook Physics, a wonderful book. And in that book you will find a wonderful development of physics from 1900 to 1930. Now, in the year 1900, when Max Planck was presenting his lecture before the German Physical Society, a boy of Calcutta was just 6 years old. His father, his parents were anxious to get him admitted into a very good school. At last they found a school, Albert School. He was admitted, and later on he was transferred from Albert to Hindu School. And in Hindu School, somebody narrated the story. In Hindu School, he acquired a very interesting hobby of solving any mathematical problem in more than one. And he was inspired by his own teacher, Upendranath Bakshi. Upendranath Bakshi used to solve in the class quite often the alternative methods. And he applied that. And Upendranath Bakshi awarded, as already told, 110 out of 100. The headmaster denied. Headmaster said, no, it cannot be done. A part cannot be greater than the whole. Then Upendranath Bakshi said that if as a teacher I fail to evaluate the talent of my own students, then I shall be failing in my duty. Either you permit me to award 110 out of 100, or please accept my resignation. Headmaster was compelled to permit him to award 110 out of 100. That mark sheet is still preserved in Hindu School library. A very wonderful thing to remember and to rejoice. Now, when he passed his MSc examination, when he was asked to join the Calcutta University Science College, no book is there.
So the two friends together, they had to go to Bengal Engineering College library, and there they found a book written by Max Planck on thermodynamics. On that book, the derivation of Planck was given, and S.N. Bose thought that it can be derived in an alternative way. His primary intention was not to do anything big. I myself had the opportunity of sitting under his feet and to hear the entire history when he narrated to the younger brother of his own friend, Gyan Chandra Ghosh. Our college professor in chemistry was B.N. Ghosh. In one day, I had the occasion of serving a cup of coffee to both of the great giants. One is the greatest giant in our country, S.N. Bose, and our also teacher, the younger brother of J.C. Ghosh. His name was B.N. Ghosh. And on that day I remember, that was 1966 of August. The entire Calcutta remained dark because of stormy night. Heavy rainfall and stormy night. The Calcutta became dark. Nobody could move. And on that day in Science College, I found that I heard the conversation of the two persons. And that day he described how the idea of deriving Planck's law came into his mind. That is, I didn't think anything. My only intention is to derive Planck's law in an alternative way. And it is the greatest surprise in the history of science, that how such a thing, such a very innocent attempt could create the greatest science, one of the greatest sciences in this planet. So, how he did it, he completed the work when he was professor at Dhaka University. Yes. So what he did, forget about mathematics, but what he did, I'll just tell you. He calculated the phase volume. Now what is the phase volume? The phase volume, it is a six-dimensional entity. A moving dynamical condition of a body, if we want to locate the coordinate of the body, we need 6 coordinates. Three coordinates for location of momentum and 3 coordinates for position. So total 6 coordinates are needed, and the phase volume, the entire phase volume can be obtained by integration of the elementary momentum and elementary position, that is dx and dpx. Dx is position change, and dpx is momentum change x direction. So 2 things for each direction. That's x, y, z Cartesian means 6-dimensional space, and that known as the phase space. And if we integrate it, then it is a 6-dimensional, a volume dimensional thing. So that is the phase volume. But if we confine our attention only in one dimension, so we integrate dx, dy, dz, that is our Cartesian volume V, and if we integrate dpx, dpy, dpz, it is the momentum in the momentum space, that is the spherical sphere, actually between radius pi and pi, that is a spherical shell. The volume of the spherical shell, that is 4 pi pi square dpi. So that is the phase volume, and here he combined it with Einstein's equation
AE on MC square, and Planck equation E on H nu. So he got the value of the momentum. So he got the value of TPI, and ultimately the phase volume is given by 4 pi nu square by C cube H cube V d nu I. Very simple substitution. At this stage, he wanted to compare with Planck's coefficient put by 8 pi. So in order to bring 8 pi, he had to multiply by 2. He, in his paper, wrote that it should be multiplied. At that time, the spin of photon was not established. So he said in his paper, probably photon has got 2 spins. Einstein corrected it. Einstein encircled it, and he said that not necessary at this stage. So what he did, he replaced that spin by Einstein's modification. He replaced it, photon has got 2 states of polarization. So by this word Einstein replaced, that is, states of polarization was a very established idea at that time, so he used it. And he got 8 pi nu square by C cube, and that is Planck's coefficient, and that is the, then he divided, as I already mentioned, he divided by the volume of one cell, one state, that is H cube. So dividing the volume of one state, if we divide the entire phase volume by the volume of one state, then we can get number of states. The number of states that is having the same energy, which is quantum mechanically the degeneracy of these states. So he got that. And then his mathematics was very simple. In how many ways we can distribute a number of photons in GI number of states. A very simple mathematics of combination. In how many ways one can distribute a number of photons in GI number of states. And that is a problem of the combination with it. There are 2 types of combination in mathematics: combination with repetition, combination without repetition. With repetition, because he considered photons. Now photon has got no limitation of the occupation number. Photon, that is in one state, as many as photons we can introduce. So in one state, many photons can be stated. But later on, when Pauli exclusion principle was stated by Pauli, he stated no 4 quantum numbers of an electron are identical. That means one state can be occupied by only one particle. And that was used by Fermi. So the difference between the Fermi and Bosch is this, that in Bosch's case, a state can be occupied by many particles. But in Fermi's case, a state can be occupied by only one particle. That is the basic difference between Bosch, Einstein, and Fermi-Dirac distribution. Anyway, the Bosch's derivation then, the amount, yes, that is combination with repetition. If a number of photons can be placed in GI number of states, then thermodynamic probability of distribution can be given by A9 plus GI minus 1 factorial, by A9 factorial to GI minus 1. We divide by A9 factorial because A9 number of photons are identical. So if we do not divide it, then we overcount it. So in order to avoid overcounting, we divide the A9 factorial as a number of ways by which the A9 identical particles can be arranged among themselves. So that A9 factorial and GI number of states is also, this number of states are also identical. So the GI minus 1. GI minus 1 comes from mathematical, we have to fix by one number always. So one number is decreased. So GI minus 1 comes here. So that is very simple mathematics.
Now 1 is very small number in comparison with Ni and Gi, so approximation is Ni plus Gi, and so very simple mathematical operation if we do, then finally, next one. Just operation, take log, etc. Log we have to take because log, you see, is a very powerful function. Mathematically, log is the most powerful function, is as powerful as God. And sometimes in order to have some significant variations, suppose we want to vary one number of gram mole of molecules. So 10 to the power 23, if we have to vary, say 1 or 2, we have to take up 1 or 2 from 10 to the power 23, we cannot have any significant change. So if we take a log, then 10 to the power 23 becomes 23. Simply 23. So 10 to the power 23 comes down to 23 by taking log. And that's why the log was a very powerful function. And in order to justify that, taking log and very simple operations, exactly all these things are like Boltzmann. Nothing new. He followed the Boltzmann distribution law, and finally he got the expression log Ni plus Gi by theta dy. Next. Yes, Ni, and that was Bose distribution. Ni is Gi, exponential dy minus 1. And then he evaluated the value of theta as h by kt. And next one, yes. Ni equal to this, and h by that is Planck's law. But this is up to this was done by S.N. Bose, nothing more, nothing less. He derived only Planck's equation. The title of his 4-page paper was Planck's law and light quantum hypothesis. And that was his paper. After writing this paper, he sent it to a very famous European journal, British journal, Philosophical Magazine. বহুদিন ধরে আমাদের রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়িয়েছে, উনি বহু জেনারেশন অফ ছাত্রদের ফিজিক্যাল কেমিস্ট্রি পড়িয়েছে এবং উনি খুবই সুবক্তা এবং উনি ওনার আর একটা পরিচয়ও আছে। উনি বহু বছর ধরে আমাদের যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি করা ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিকে উনি রক্ষা করেছেন। আর আজকে আমাদের বলার সহ গর্বের সাথে বলতে পারি, আজকে আমাদের ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি আজকে ভারতবর্ষের অনেক বড় বড় সোসাইটি যেখানে অনেক বেশি ফান্ড আছে তাদের থেকেও কিন্তু আজকে আমরা ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিতে এগিয়ে পড়ছি। এটা বলেই আমি দিবালদাকে হ্যাঁ এর আগে বাংলাদেশ বলবেন বলে সাহস পাচ্ছি বাংলাদেশ বলতে আরম্ভ করতে, দরকার হলে একটু ইংরেজি বাংলা মিশিয়ে বলবো আর কি। আমি যা দেখতে পাচ্ছি তাতে আমি সব থেকে বড় জ্যেষ্ঠ, সেজন্য প্রথাগতভাবে কিছু সম্বোধন করা বোধহয় উচিত হবে না। আমার তরফে আমি আমার অনন্ত